তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার একটি মডেল কোশ্চেন সেট এই ভিডিওতে সলভ করব। আজকে প্র্যাকটিস সেট 3 দ্বিতীয় ইউনিট টেস্টে ক্লাস 6 এ বাংলায় নাম্বার থাকবে 25, সময় থাকবে 50 মিনিট। এবার দেখো একের প্রশ্ন বলেছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। একের এক, সন্ধ্যায় সেটা জ্বলে না। অপশনে আছে প্রদীপ, আলো, মশাল। এর মধ্যে সঠিক অপশন কোনটা হবে বলো তো? প্রদীপ। সন্ধ্যায় সেটা প্রদীপ জ্বলে না। এই লাইনটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতা থেকে নেওয়া হয়েছে। যেহেতু তোমার সামনে পরীক্ষা, আমি হাট কবিতা সম্পর্কে একটু তোমাকে বলে দিই, তাহলে তোমার লিখতে খুব সুবিধা হবে। হাট কবিতার মাধ্যমে কবি গ্রামগঞ্জের হাট যে কেমন হয় সে ব্যাপারে তুলে ধরেছেন। দেখো হাটে কি হয়, সারাদিন লোক আনাগোনা করতে থাকে। অবশ্য হাট কিন্তু সপ্তাহে 2-1 দিন বসে, যেদিন বসে সেদিন প্রচুর লোক সেই হাটে যায়, বিভিন্ন জিনিস কেনাকাটি হয়। তারপরে যখন বেলা ডুবতে থাকে, অর্থাৎ বিকেল হয়ে সন্ধ্যা চলে আসে, তখন কী হয়, সমস্ত মানুষগুলো কী করে ধীরে ধীরে নিজেদের বাড়িতে চলে যায়। তখন হাটটা একদম ফাঁকা হয়ে যায়। হাটেতে তো কেউ বাস করে না, তার জন্য কি হাটে সন্ধ্যা লাগলে পরে কেউ আর প্রদীপও জ্বালে না। বুঝতে পারছো তো? তারপর আবার একই রকম সকালবেলা সেখানে কেউ ঝাড় দিতেও আসে না। এই হলো সেই হাট কবিতার বিষয়বস্তু। তো অবশ্যই এরকম সুন্দর করে বুঝে বুঝে পড়বে, হ্যাঁ, আর বানিয়ে লেখার চেষ্টা করবে। দেখো 2 নাম্বার, দেওয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের পুরুষেরা, মেয়েরা, বালকেরা। এর মধ্যে সঠিক অপশন কোনটা হবে বলো তো? মেয়েরা, অর্থাৎ দেওয়াল চিত্র আঁকেন সাধারণত গ্রামের মেয়েরা। এখানকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে বলি, তুমি মন দিয়ে শুনবে, হ্যাঁ। দেখো অনেক সময় প্রশ্ন হয় পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় দেওয়ালচিত্র চল রয়েছে, তখন তুমি বলবে পশ্চিমবঙ্গের মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, এই সমস্ত জেলাতে দেওয়ালচিত্রের প্রচলন রয়েছে। দেওয়ালচিত্রের প্রধান উপকরণ কি, অর্থাৎ দেওয়ালচিত্র কী দিয়ে বানানো হয়, তখন বলতে হবে মাটি দিয়ে বানানো হয়। দেওয়ালচিত্রে বিভিন্ন রকম ত্রিভুজ, চতুষ্কোণ, তাছাড়া বিভিন্ন রকম কালারের ফিতে, সমান্তরাল রেখা কিন্তু আঁকা হয়। এরপরে দেখো 3 নাম্বার, পিঁপড়ে কবিতাটি কার লেখা? অপশন আছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, অমিয় চক্রবর্তী, সুকান্ত ভট্টাচার্যের। পিঁপড়ে কবিতাটি অমিয় চক্রবর্তীর লেখা। এই কবিতার মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন বলতো? পিঁপড়েরা কেমন করে চলে, তাদের জীবনযাত্রা ইত্যাদি জিনিস আমাদের সামনে তুলে ধরেছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে যেখান থেকে প্রশ্ন হয়। কেমন বলতো? অনেক সময় প্রশ্ন আসে কেমন চেনা চেনা লাগে ড্যাশ চলা, এই সময় কি লিখতে হবে বলতো? ব্যস্ত মধুর চলা। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরও কিছু কিছু লাইন রয়েছে, যেরকম ধরো পিঁপড়েরা শরীরে কি মাখে, আমাদের তখন বলতে হবে ধুলো রেণু মাখে। এরপরে 4 নাম্বার, চিত্রগীপ হলো একটি টিয়া, পায়রা, হাতি। চিত্রগীপ হলো একটি পায়রা। তারপরে 5 নাম্বার, পাখির ছানা ধরতে লাফিয়ে ওঠে কাকড়া, মিনি মৎস্য, বাঘের ছানা। পাখির ছানা ধরতে কে লাফিয়ে উঠেছিল? বাঘের ছানা লাফিয়ে উঠেছিল। 6 নাম্বার, ফাঁকি গল্পে আম গাছ থেকে খেয়েছিল, অর্থাৎ আম গাছকে কে খেয়েছিল? অপশনে দেখো আছে উই পোকা, ইঁদুর, পিঁপড়ে। আমরা তো পড়েছিলাম যে আম গাছকে কে খেয়েছিল? উই পোকা খেয়েছিল, আর একটা সময় কি সেই আম গাছটা ভেঙে পড়ে গেছিল। এরপরে চলো পরের প্রশ্নে আসি। দেখো একটি বাক্যে উত্তর দাও। 7 প্রশ্ন, 7 নাম্বার। 1 নাম্বার, হাটে কোন সময় ঝাঁট পড়ে না? আমরা একটু আগে বললাম হাটে কি প্রভাতে, অর্থাৎ সকালবেলায় ঝাঁট পড়ে না, কারণ হাটে তো কেউ থাকে না। হাটে যদি কেউ না থাকে তাহলে কে ঝাড় দিবে, তাই না? নেক্সট দেখো 2 নাম্বার, দেওয়াল চিত্রের প্রধান উপকরণ কি? আমরা পড়েছিলাম দেওয়াল চিত্রের প্রধান উপকরণ মাটি। এরকম বুঝে বুঝে পড়লে তুমি সব অ্যান্সার করতে পারবে। বুঝতে পারছো তো? তার জন্য আমি বলছি অবশ্যই বইয়ের কী বলবে বলো তো, গল্প কবিতাগুলো ভালো করে বুঝে বুঝে পড়বে, ওকে। 2-3 নাম্বার, পিঁপড়ের চলার ভঙ্গিটি কেমন ছিল? উত্তর দেখো পিঁপড়ের চলার ভঙ্গিটি ছিল ব্যস্ত মধুর, একটু আগে যে বললাম। তা দেখো 4 নাম্বার, ফাঁকি গল্পে আম গাছটি কোথায় লাগানো হয়েছিল? পাঁচিলের ঠিক কাছে, তাই না? বলবো ফাঁকি গল্পে আম গাছটি লাগানো হয়েছিল বাড়ির পাঁচিলের 2 হাত ভেতরে। নেক্সট দেখো পদান্তর করো, ভয় গাছ, ভয় কি হবে? ভীত, গাছ হবে গেছো। 6 নম্বর, সন্ধি বিচ্ছেদ করো, অপেক্ষা, অপেক্ষা কি হবে? অপ যোগ ইক্ষা, বানানটা ভালো করে দেখো। 7 নাম্বার, সমচারিত শব্দের অর্থ পার্থক্য লেখো। নিত্য আছে, দেখো নিত্যটা কি হবে? প্রতিদিন। আর একটা নিত্য কি হবে? নাচ। 3 প্রশ্ন দেখো, নিচের প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটা জন্য নাম্বার আছে 3 করে। 1 নাম্বার, কোথায় সন্ধ্যার প্রদীপ জ্বলে না? কেন সেখানে প্রদীপ জ্বলে না? অ্যান্সারটা দেখো, হাটে সন্ধ্যার প্রদীপ জ্বলে না। হাটের মানুষ ধীরে ধীরে ঘরে ফিরে যাওয়ার পর সন্ধ্যা নামে, তাই তো? একটা সময় বিকেল হয়, সন্ধ্যা হয়, তখন কী হয়? মানুষগুলো সব বাড়ি চলে যায়, আর হাট তো ফাঁকা একটা জায়গায় বসে, তার জন্য হাটে আর কোনো লোকজন থাকে না। হাটে সাধারণত কেউ বসবাস করে না, তো কেউ তো বসবাস করে না। কেউ যদি বসবাস না করে তাহলে ওখানে কে প্রদীপ জ্বালাবে?
কেউ প্রদীপ জ্বালাবে না। তাছাড়া রাতের বেলায় কেউ হাটে রাতও কাটায় না, একটা ফাঁকা জায়গায় কি রাত কাটাবে? তাই সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর কেউ থাকেও না, আর সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ জ্বলেও না। 3-এর 2 নম্বর দেখো, আম গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল? অ্যান্সার দেখো, আম গাছটি দীর্ঘদিন ধরে পাঁচিলের একদম পাশেই ছিল। হাজারো বাধা বিপত্তি আসা সত্ত্বেও আম গাছটি দাঁড়িয়েছিল। আম গাছের অজান্তেই একসময় উইপোকা তাকে কুড়িয়ে কুড়িয়ে খাওয়া শুরু করে। তারপর আম গাছটি দুর্বল হয়ে পড়ে। এক আষাঢ় মাসের রাতের তুমুল ঝড়ে গাছটি হঠাৎ করে ভেঙে পড়ে, আর তার সঙ্গে সঙ্গে সমস্ত আত্মীয় স্বজনদের মনে এক দুঃখের ছায়া নেমে আসে, কারণ সবার তো প্রিয় ছিল সেই আম গাছটা, হঠাৎ করে ভেঙে পড়ে গেল, তাই না? সে আত্মীয় স্বজনদের অজান্তেই তাদের প্রিয় বন্ধু তথা পরিবারের একজন সদস্য হয়ে উঠেছিল। কেউ হয়ে উঠেছিল আম গাছটি, খুব প্রিয়, তাই না? এই পরম বন্ধু যেন হঠাৎই ফাঁকি দিয়ে সবাইকে চলে গেল, তার জন্য কিন্তু এর নামও কিন্তু ফাঁকি দেওয়া হয়েছে, তাই না? 3-এর 3 নম্বর, হিজি বিজবিজ এর বাবার নাম কি? হযবরল গল্পে ছাগলটির নাম খাদ্য বিশারদ বলা হয়েছে কেন? আনসার দেখো, হিজি বিজবিজ এর বাবার নামও হিজি বিজবিজ। হযবরল গল্পের ছাগলের নাম হলো ব্যাকরণ সিং। তাকে খাদ্য বিশারদ বলা হয়েছে কারণ কি? কোন কোন জিনিস খাওয়া যায় আর কি কি খাওয়া যায় না তা ছাগলটি পরীক্ষা করে দেখেছে, তাই তো? তার মানে ছাগল কি পরীক্ষা করে দেখেছিল? যে কি কি খাওয়া যায় সেই ব্যাপারগুলো, আর কোন কোন জিনিস খাওয়া যায় না। তো যেহেতু এই খাবার নিয়ে এসে গবেষণা করছে, পরীক্ষা করছে, তাই তাকে বলা হচ্ছে কি, তার উপাধি দেওয়া হয়েছে খাদ্য বিশারদ। ওকে, নাম কি বলো তো? ব্যাকরণ সিং। নেক্সট প্রশ্ন দেখো, 4-এর প্রশ্ন, যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো। নাম্বার কত আছে? 4 নাম্বার। দুটোই ভীষণ ইম্পর্টেন্ট, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের বইতে দেখবে আরও কয়েকটা রচনা রয়েছে, ওগুলো করবে। রচনা লিখতে তো তুমি পারো, রচনা তো সোজা, বুঝে বুঝে বানিয়ে বানিয়ে লিখবে। প্রথমটা দেখো স্বামী বিবেকানন্দ, তারপর আছে আদর্শ বিদ্যালয়। কী করে বলো তো? এই দেখো অ্যান্সারটা, তোমাদের বইয়েরই উত্তরটা, আমি ভিডিওটা রাখছি, তুমি ধীরে ধীরে পড়ে নাও। ওকে, চলো নিচের দিকে নামছি, দেখো এই যে। ওকে, তারপরে দেখো নেক্সট প্রশ্ন আছে কি, আদর্শ বিদ্যালয়। এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, আর এর সঙ্গে সঙ্গে আরও কিছু পড়ে রাখবে, আর রচনা তো বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে। ওকে, চলো লাস্টের পার্টটুকু দেখো, এই তো হয়ে গেল। ওকে, বইভিত্তিক সাজেশন দিয়েছি, বইভিত্তিক সাজেশন অবশ্যই পড়বে, প্রত্যেকটা গল্প কবিতা ভালো করে বুঝে বুঝে পড়বে, ব্যাকরণ পাঠটা পড়বে। ওকে, আর রচনাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।